চলুন আজ আমরা বাংলাদেশের ভূপ্রকৃতির একেবারে ভেতরে ডুব দিই। দেখব কিভাবে এই দেশের নীলচিত্র প্রতিনিয়ত তৈরি হচ্ছে, বদলাচ্ছে আর নতুন সব চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। তো শুরু করা যাক। ভাবুন তো, বিশ্বের মানচিত্রে বাংলাদেশ দেখতে হয়তো বেশ ছোট্ট একটা দেশ, কিন্তু এর ভৌগোলিক গঠন, পরিবর্তন আর চ্যালেঞ্জের গল্পটা কিন্তু বিশাল আর বেশ জটিল। এই ছোট্ট ভূখণ্ডের মধ্যেই লুকিয়ে আছে সৃষ্টি আর ভাঙনের এক অবিশ্বাস্য কাহিনী। আমাদের আজকের এই আলোচনা এই পুরো জার্নিটা 5টা ধাপে এগোবে। প্রথমে আমরা ম্যাপে বাংলাদেশের অবস্থানটা ঠিক কোথায় সেটা দেখে নেব। এরপর আমরা ডুব দেব সেই 3 যুগের গল্পে, যা এই ভূমিকে আজকের রূপ দিয়েছে। তারপর দেখব পুরনো আর নতুন ভূমির মধ্যে মূল পার্থক্যটা কি, জানব মানুষের হাত কিভাবে এই ভূপ্রকৃতিকে বদলে দিচ্ছে, আর সবশেষে ভবিষ্যতের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করব কি চাপ অপেক্ষা করছে। প্রথম পর্ব, মানচিত্রে বাংলাদেশ। চলুন একদম গোড়া থেকে শুরু করা যাক। জেনে নিই পৃথিবীর বুকে ঠিক কোথায় আমাদের এই দেশের অবস্থান, আর এর সীমানাগুলোই বাকি। ভৌগোলিক অবস্থান শব্দটা শুনতে একটু ভারী লাগলেও ব্যাপারটা আসলে খুব সোজা। এটা হলো পৃথিবীর ম্যাপে একটা দেশের একদম সঠিক ঠিকানা। এই ঠিকানাটা ঠিক করা হয় অক্ষাংশ আর দ্রাঘিমাংশের মতো কিছু কাল্পনিক রেখা দিয়ে। এই রেখাগুলি আমাদের বলে দেয় দেশটা ঠিক কোথায় আছে, এর চারপাশে প্রতিবেশী কারা, আর কোন সাগর বা মহাসাগরের পাশে রয়েছে। তো বাংলাদেশের জন্য সে সুনির্দিষ্ট ঠিকানাটা হল, এটি 20 ডিগ্রি 34 মিনিট উত্তর অক্ষাংশ থেকে 26 ডিগ্রি 38 মিনিট উত্তর অক্ষাংশের মধ্যে অবস্থিত। আর যদি পূর্ব পশ্চিমে দেখি, তাহলে এর অবস্থান 88 ডিগ্রি 01 মিনিট পূর্ব থেকে 92 ডিগ্রি 41 মিনিট পূর্ব দ্রাঘিমা রেখার মধ্যে। এই সংখ্যাগুলোই কিন্তু বিশ্বমানচিত্রে বাংলাদেশকে একটা নির্দিষ্ট জায়গায় পিনপয়েন্ট করে দিয়েছে। এখানে দেখুন, বিষয়টা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। বাম দিকের ছবিতে সংখ্যাগুলো দেখতে পাচ্ছেন, আর ডান দিকে দেখুন ঠিক কিভাবে এই রেখাগুলো আমাদের বাংলাদেশের মানচিত্রকে ঘিরে রেখেছে। এই কাল্পনিক রেখাগুলোই আসলে বিশ্ব মানচিত্রে আমাদের আসল ঠিকানা। আমাদের দেশের সীমান্তের একটা বিরাট অংশ জুড়ে আছে ভারত, আর ভারতের কিন্তু 5টা রাজ্য আমাদের প্রতিবেশী: পশ্চিমবঙ্গ, মেঘালয়, মিজোরাম, আসাম এবং ত্রিপুরা। একটা মজার তথ্য হল, এর মধ্যে পশ্চিমবঙ্গের সাথেই আমাদের সীমান্তটা সবচেয়ে দীর্ঘ। আর এ কারণেই কিন্তু এই দুই অঞ্চলের মানুষের মধ্যে একটা গভীর সাংস্কৃতিক যোগসূত্র তৈরি হয়েছে। এখন এই 5টা রাজ্যের নাম মনে রাখা একটু ঝামেলার হতে পারে, তাই না? আচ্ছা, একটা সহজ কৌশল দিচ্ছি। শুধু এই শব্দটা মনে রাখুন: আমি ত্রিমেপ। আতে আসাম, মিতে মিজোরাম, ত্রিতে ত্রিপুরা, মেতে মেঘালয় এবং পতে পশ্চিমবঙ্গ। পরীক্ষার প্রস্তুতির জন্য এটা কিন্তু দারুণ কাজের একটা কৌশল। চলুন এবার একটু টাইম মেশিনে চড়ে বসা যাক কেমন। দ্বিতীয় পর্বে আমরা দেখব কিভাবে লক্ষ লক্ষ বছর ধরে 3টি ভিন্ন ভূতাত্ত্বিক যুগে এই দেশের ভূমি ধীরে ধীরে আজকের এই চেহারাটা পেয়েছে। বাংলাদেশের ভূখণ্ডটা কিন্তু একদিনে তৈরি হয়নি। এর গল্পটা 3টে পর্বে ভাগ করা। সবচেয়ে পুরনো হল টারশিয়ারি যুগ, যখন হিমালয় পর্বত তৈরির ধাক্কায় জন্ম নিয়েছিল আমাদের দেশের দক্ষিণ পূর্ব আর উত্তর পূর্বের পাহাড়গুলো। এরপর প্রায় 25,000 বছর আগে প্লাইস্টোসিন যুগে তৈরি হয় বরেন্দ্রভূমির মতো উঁচু সোপানের মতো এলাকাগুলো। আর সবশেষে মানে সাম্প্রতিককালে নদীগুলো লক্ষ লক্ষ টন পলি বয়ে এনে তৈরি করেছে আমাদের এই বিশাল প্লাবনভূমি আর পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। এই ভূতাত্ত্বিক মানচিত্রটা দেখলে ওই 3 যুগের ভূমিকে একদম পরিষ্কারভাবে আলাদা করা যায়। খেয়াল করে দেখুন, এই যে গাঢ় কালো অংশগুলো, এগুলো হলো টারশিয়ারি যুগের সেই প্রাচীন পাহাড়। এই যে ফোঁটা ফোঁটা দিয়ে চিহ্নিত অঞ্চলগুলো, এগুলো হলো প্লাইস্টোসিন কালের সোপান। আর এই যে বিশাল ধূসর এলাকা, এটাই হলো সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি, যা এখনও প্রতিনিয়ত বদলাচ্ছে। তৃতীয় পর্ব, পুরনো বনাম নতুন ভূমি। এবার আমরা দুটো একদম ভিন্ন ভূখণ্ডের গল্প শুনব। একদিকে আছে দেশের প্রাচীন স্থিতিশীল বরেন্দ্রভূমি, আর অন্যদিকে নবীন, চঞ্চল আর সবসময় পরিবর্তনশীল বদ্বীপ অঞ্চল। এই তুলনাটা একবার খেয়াল করুন। একদিকে বরেন্দ্রভূমি, এটা অনেক পুরনো, প্লাইস্টোসিন যুগের, তাই অনেক স্থিতিশীল, আর এর মাটি লালচে ধরনের। অন্যদিকে আমাদের বদ্বীপ অঞ্চলগুলো একদমই নতুন, যা নদীর বয়ে আনা পলি দিয়ে প্রতিনিয়ত তৈরি হচ্ছে আর ভাঙছে। তাই এই মাটি ভীষণ উর্বর, কিন্তু নিচু হওয়ার কারণে সারাক্ষণই বন্যার ঝুঁকিতে থাকে। এই একটা পার্থক্যই কিন্তু বাংলাদেশের কৃষি আর মানুষের জীবনযাত্রাকে গভীরভাবে প্রভাবিত করে। মানচিত্রের এই দুটো রূপ দেখলে পার্থক্যটা যেন জীবন্ত হয়ে ওঠে, তাই না? বামদিকে দেখুন বরেন্দ্রভূমির উঁচু লালচে মাটির স্থিরতা, যেন এক প্রাচীন ইতিহাস ধরে রেখেছে।
আর ডান দিকে দেখুন বদ্বীপ অঞ্চলের নিচু সবুজ আর প্রাণবন্ত সমভূমি, যা নদীর স্রোতের সাথে সাথে আজও যেন নেচে চলেছে। এই দুই ছবি পুরনো আর নতুন বাংলাদেশের প্রতিচ্ছবি। এবার চতুর্থ পর্বে আসা যাক। এতক্ষণ তো আমরা প্রকৃতির কথা বললাম, কিন্তু মানুষ কি করেছে? কিভাবে মানুষের কার্যকলাপ এই নদীমাতৃক দেশের ভূখণ্ডকে নতুন করে গড়েছে বা হয়তো ভেঙেছে? চলুন দেখি। দেখুন, বাঁধ, পোল্ডার বা সেচ প্রকল্পের মতো মানুষের তৈরি নানা কাঠামো ভূমি গঠনের যে প্রাকৃতিক প্রক্রিয়া তাকে হয় দ্রুততর করেছে, নয়তো তার গতিপথই পুরোপুরি বদলে দিয়েছে। সোজা কথায়, প্রকৃতি যে কাজটা হাজার হাজার বছর ধরে করত, মানুষ তার উপর মাত্র কয়েক দশকেই বিশাল একটা প্রভাব ফেলছে। এই টেবিলটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হবে। যেমন ধরুন, ফারাক্কার মতো বাঁধ বানানো হয়েছিল নদী নিয়ন্ত্রণের জন্য, কিন্তু এর একটা অনাপেক্ষিক ফল হল নদীর প্রবাহ কমে গিয়ে বদ্বীপগুলো প্রায় মরে যাচ্ছে। আবার উপকূলীয় পোল্ডারগুলো বানানো হয়েছিল বন্যা থেকে বাঁচানোর জন্য, কিন্তু এখন সেগুলোই পলি জমতে না দিয়ে জলাবদ্ধতার কারণ হয়ে দাঁড়িয়েছে। আমাদের শেষ এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্ব, চাপের মুখে থাকা ভবিষ্যৎ। এখানে আমরা একজন পরিবেশ পরিকল্পনাবিদের চোখে দেখব কিভাবে জলবায়ু পরিবর্তন আর দ্রুত নগরায়ন আমাদের অস্তিত্বের জন্যই মারাত্মক ঝুঁকি তৈরি করছে। এই কথাটা খুব মন দিয়ে শুনুন। নিচু ভূসংস্থান এবং সমুদ্রের কাছাকাছি অবস্থান, এই দুটো মিলে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলকে এক অনন্য ঝুঁকিপূর্ণ এলাকায় পরিণত করেছে। এই একটি বাক্যই আসলে বুঝিয়ে দেয় যে আমরা কতটা নাজুক একটা পরিস্থিতিতে আছি। ঝুঁকির এই ধারাবাহিকতাটা অনেকটা ডমিনো এফেক্টের মতো। প্রথম ধাক্কাটা হল সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি। এর ফলে কি হবে? উপকূলীয় অঞ্চল ডুবে যাবে, যা ডেকে আনবে ব্যাপক বন্যা। বন্যার পানি সরে গেল, মাটিতে থেকে যাবে লবণ, আর এর ফল হবে মারাত্মক। আমাদের কৃষিজমি আর মিষ্টি পানির উৎস চিরদিনের জন্য নষ্ট হয়ে যেতে পারে। মানে একটা সমস্যা থেকে আরেকটা সমস্যার জন্ম হচ্ছে। এই চার্টটা দেখায় কেন এই ঝুঁকিগুলো আমাদের জন্য এত মারাত্মক। প্রথমত, আমাদের দেশ নিচু। দ্বিতীয়ত, এখানে জনসংখ্যার চাপ অপার। আর তৃতীয়ত, আমরা ভীষণভাবে কৃষির উপর নির্ভরশীল। এই তিনটি বিষয় যখন একসঙ্গে হয়, তখন জলবায়ু পরিবর্তনের ঝুঁকি আর শুধু ঝুঁকি থাকে না, এটা একটা অস্তিত্বের সংকটে পরিণত হয়। তাহলে শেষ প্রশ্নটা হল যে ভূখণ্ডটা প্রতিনিয়ত বদলাচ্ছে, যার পরিচয়ই হল পরিবর্তন, সেখানে একটা স্থিতিশীল, একটা টেকসই ভবিষ্যৎ গড়ার উপায় কি? এই বড় প্রশ্নটার উত্তর কিন্তু আমাদের সকলকেই একসাথে খুঁজে বের করতে হবে।